সন্ত্রাসী সৈয়দ আলী খাঁ এমপির মদদে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন সৈয়দ আলী খাঁ এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলিম সাহেবকে এবং তার স্ত্রীকে নির্মমভাবে খুন করেছে পুলিশ ঘুষ খেয়ে। সেই খুনের প্রলম্বে সৈয়দ আলী খাঁকে গ্রেপ্তার করার জোর দাবি জানাই। এখানকার প্রশাসন নীরব। আমি প্রশাসনের এই নীরবতার তীব্র নিন্দা জানাই। সোহাগপুরের বিশিষ্ট রাজনীতিবিদের মিটিং পণ্ড করে লেখা। আমি বিকেলে মিটিং এ অ্যাটেন্ড করব। হ্যাঁ হ্যাঁ, বিকেলে আমি সময় মতো চলে আসব, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, আমি বিকেলে চলে আসব, রাখি কেমন? আরে মন স্যার, আপনি এখন আমি আপনার দলের সোহাগপুর থানার একজন প্রবীণ নেতা। এখন বলো তোমার জন্য আমি কি করতে পারি। স্যার, আমার এলাকায় সৈয়দ আলী খাঁ নাম করে একজন সন্ত্রাসী এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গত সপ্তাহে সে আমার মিটিং বন্ধ করে দিয়েছে। বলো কি? আর পুলিশ নীরব। পুলিশ নীরব কেন? এমপি ঘুষ দিয়ে পুলিশ প্রশাসনকে কিনে নিয়েছে। আমি এক্ষুনি আইজি সাহেবকে ফোন করে দিচ্ছি। হ্যালো, আমি স্বরাষ্ট্রমন্ত্রী বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনেন, সোহাগপুর এলাকায় এক সন্ত্রাসী সন্ত্রাস করে যাচ্ছে। আপনি পুলিশ দিয়ে ওই সন্ত্রাসীকে অ্যারেস্ট করার বন্দোবস্ত করুন। জি। অর্ডার, অর্ডার, অর্ডার। সোহাগপুরের কুখ্যাত সন্ত্রাসী আতঙ্কবাদ সৈয়দ আলী খাঁকে তার সন্ত্রাসী কার্যকলাপের জন্য 30 দিনের আটকাদেশ প্রদান করা হইল। আতঙ্কবাদ, আতঙ্কবাদ। পানি দে। আমার ইচ্ছাটা তাড়াতাড়ি কর। তোরা সবাই শোন, আমগো ওস্তাদ সৈয়দ আলী খাঁ জেলে, তাহলে সালান তৈবে টাহা লাগবে। তোরা চান্দা দাও না, শুয়ারে বাচ্চারা ভাঙ্গেরা শুয়ারে বাচ্চারা
আমার অপমান করছো, আমার শিকারটা তুই কে? বিপ্লব 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 তুই জানোস আমরা এই এলাকার আতঙ্কবাজ সৈয়দ আলী খান লোক। সৈয়দ আলী খান যদি আতঙ্কবাজ হয় তাহলে আমি সৈয়দ আলী খান জন্য আতঙ্কবাদ। চল ঘরে চল। বিপ্লব, তোকে আমি কতদিন বলেছি কারোর সাথে মারামারি না করতে। মা, সৈয়দ আলী খান লোকজন এসে মারা যাবে আর আমরা শুধু মার খাবো। ওরা সন্ত্রাসী, ওদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করতে হবে। তোর বাবা মারা যাওয়ার পর কত কষ্ট করে আমি তোদের বড় করেছি, সংসার চালানোর জন্য শেষ পর্যন্ত স্কুলে চাকরি নিয়েছি। এখন তুই যদি এরকম মারামারি করিস, তোর যদি কিছু হয়ে যায়। মা, তুমি কোনো চিন্তা করো না, আমার কিছুই হবে না। তুমি একটু পানি দাও তো। আচ্ছা। এই কি রে, বাঁচছিস কেন? মারামারি করবো না। আচ্ছা, তোকে যদি কেউ মারে? খেয়ে নে। তুই কিসের বাহাদুর? তোরে মাইয়া গেল? আমি হলাম বড় বাহাদুর। আমার মারতে গেছে, আমি সেরে গেছি।
মারব কেমনে, মারতে পারে নাই। বাতেন ভাই, মেয়েটা সারাদিন কোথায় কোথায় কাপড় চোপড় নিয়ে ফিকুরে বেড়ায়। শুনলে আপা শুনলে গো বাজান, আমার সওদা জিনিস নিয়ে জীবনটা সাজান, আমার সওদা জিনিস নিয়ে জীবনটা সাজান। আমি এক বাঙালি নারী, খুইরা খুইরা কি শুনলে ভাই শুনলে আপা শুনলে গো বাজান, আমার সওদা জিনিস নিয়ে জীবনটা সাজান। আমি এক বাঙালি নারী। পাউডার আলতা আয়না গয়না চুড়ি শাড়ি, চাচির জন্য চাচা কিনা তাড়াতাড়ি জানবাড়ি। আরে সব পাউডার আলতা আয়না গয়না চুড়ি শাড়ি, চাচির জন্য চাচা কিনা তাড়াতাড়ি জানবাড়ি। আগে আগে পাদর করে ফিরে যাবেন, সময় থাকতে আসলে তাই যদি পেতে চান, আমার সওদা জিনিস নিয়ে জীবনটা সাজান, আমার সদা জিনিস নিয়ে জীবনটা সাজান। আমি এক বাঙালি নারী, খুইরা খুইরা করি গো ফেরি, শুনলে ভাই শুনলে আপা শুনলে গো বাজান, আমার সদা জিনিস নিয়ে জীবনটা সাজান, আমার সদা জিনিস নিয়ে জীবনটা সাজান। আমি এক বাঙালি নারী। করে ঘর চালাই দুঃখ কইব কারে, জোয়ান পোলা যেমন তেমন বুড়িরাও চোখ মারে। আরে ব্যবসা করে ঘর চালাই দুঃখ কইব কারে, জোয়ান পোলা যেমন তেমন বুড়িরাও চোখ মারে। সদার চেয়ে দামি কারো চোখে সদা আমি, কেউ বাবার খাওয়াইতে চায় সদর ঘাটের পান, আমার সওদা জিনিস নিয়ে জীবনটা সাজান, আমার সদা জিনিস নিয়ে জীবনটা সাজান। আমি এক বাঙালি নারী, খুইরা খুইরা করি গো ফেরি, শুনলে ভাই শুনলে আপা শুনলে গো বাজান, আমার সদা জিনিস নিয়ে জীবনটা সাজান, আমার সদা জিনিস নিয়ে জীবনটা সাজান। আমি এক বাঙালি নারী, খুইরা খুইরা করি গো ফেরি, শুনলে ভাই শুনলে আপা শুনলে গো বাজান, আমার সওদা জিনিস নিয়ে জীবনটা সাজান, আমার সওদা জিনিস নিয়ে জীবনটা সাজান। আমি এক বাঙালি নারী। এই কি তুই এগুলো রাস্তায় ফেরি না কইরা অন্য কাম করতে পারো না? তুই তো মেয়ে মানুষ, তোর লজ্জা শরম নাই? লজ্জা শরম নাই? লজ্জা তো তোর করার কথা। তুই একটা যুবক পোলা, কোনো কাজ কাম না কইরা বেকার ঘুরে বেড়াস আর খাইস, বাইরে টোটো না কইরা একটা কাজ কাম ধর। একটা দিন আমি তোর ভালোর জন্য কইছি, আজকাল পরিস্থিতি ভালো না, তোর এই রূপ যৌবন দেখা দেখবি একদিন তোর মস্তান পোলামে ধরে নিয়ে যাবে, নিলে মজা টের পাবি। মজা টের পাবি?
মজার তো মিটের বাবা শোনা চান সৈয়দ আলী খার পোলাপানের লাগে মারামারি করো তোমার বাতে পাইলে দিব না দোলাই। আরে রাখ তো সৈয়দ আলী খান, সৈয়দ আলী খান দাদা এলো পারবে না। আমি কুম্ফু কেরাট জানি না, জানিস আমি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন। শোন, আমার কথাটা মনে রাখিস। মাস্তান তো আছি, আবার পুলিশ যে হারে ঘুষ খায় তাতে তোর কবে ধরে লয়ে যায় আল্লাহই জানে। না, ঘুমের মধ্যে কলা দোকান ঠিক হবে না। স্যার কে কে কে? আমি স্যার, আমি স্যার। কলা আনতে এতক্ষণ লাগে? পয়সা পয়সা আনছি তো স্যার, তাই একটু দেরি হয়ে গেল। নেন আপনার কলা, এই যে নেন। একটা কলা কেন? 2 নম্বর কলা কোথায়? এইটা তো স্যার 2 নম্বর কলা। কয় টাকা দিছি তোমার? 4 টাকা। 60 টাকায় কয়টা কলা হয়? এই 2টা কলা হয়। তাহলে 2 নম্বর কলা কোথায়? এই যে স্যার 2 নম্বর কলা। এই 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 তোমার বোকা পাইছিস? একটা কলা সামনে দিয়ে তুই কইতেছিস 2 নম্বর কলা? আমি কইতাছি স্যার এটা 2 নম্বর কলা, এতে কোনো ভুল নাই। ভুল নাই মানে? হ্যাঁ স্যার আমার জিগান 1 নম্বর কলা কই? ঠিক আছে, আচ্ছা 1 নম্বর কলা কোথায়? জিগাইছে তো স্যার। এই যে স্যার 1 নম্বর কলা। তার মানে তুই আমার কলা খাইয়ে ফেলাইছিস? জি স্যার। তোর এত বড় সাহস! হাবিলদার হইয়া দারোগার কলা খাইছিস? কি করুন স্যার, আমি খারাপ। এই এই কলাটা খাইলি কেন দেখা? এই যে দেখেন, এই এমনি ছিলাম, পাতাইটা কোনায় এরপরে ঠান্ডায় দিলাম। একজন আইনজীবী, আপনি একটু বড় দল করেন, আপনি একটু উপরে চেষ্টা করুন। সৈয়দ আলী খায় জামিন পেলে সে তো আবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে। জামিনের বিধান যেহেতু আইনে আছে, আসামি জামিন পেতেই পারে। মনোহর ভাই, সৈয়দ আলী খা জেলে থাকলেও তার লোকজন তো এলাকায় চাঁদাবাজি করছে, এর প্রতিকার করতে হবে। তুমি যেমন গত সপ্তাহে সৈয়দ আলী খার লোকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলে, ঠিক তেমনি করে সকল মানুষ যদি ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে ওদের প্রতিরোধ করা সম্ভব। এদেশের মানুষ আর এক হবে না মনোহর ভাই। সেদিন আমি যখন একা একা আমার এলাকায় ওই সন্ত্রাসীদের প্রতিরোধ করি, তখন একটি লোক লাঠি নিয়ে আসেনি, তখন সব ভয় দৌড়ে পালিয়েছে। আসলে এদেশের মানুষের সাহস কম মনোহর ভাই। অসম্ভব, বাংলাদেশের মানুষের সাহস পৃথিবীর সব দেশের মানুষের চেয়ে বেশি। আরে যে দেশের মানুষ ভাষার জন্য জীবন দেয়, একটি স্বাধীন ভূখণ্ডের জন্য মুক্তিযুদ্ধ করেছে, সে দেশের মানুষের সাহস নেই। তোমার এই কথাটার সাথে আমি একমত নই বিপ্লব। আসলে আমাদের দেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ করার নেতার অভাব। আসলে সাগির, আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি এমনই নাজুক যে কিছু রাজনৈতিক নেতা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসীদের প্রতিপালন করে। এ অবস্থার অবসান না হওয়া পর্যন্ত এদেশের মানুষের মুক্তি নেই। করেন এলাকার চাঁদাবাজি, মাদকদ্রব্য বিক্রি, এইসবের একটা রিপোর্ট করেন। ও বন্ধুরে বন্ধুরে, এত দুঃখ দিলে বন্ধুরে, বন্ধু সবুত্তর না রে দিওয়ানা, মন জানে আর কেউ জানে না। বন্ধুরে ভিতরে মাল নাই, হ্যাঁ মাল কোথায়? এই সারা দোকানদার মাল দেখতো, মাল দেখতো। এই বসো, খাবো মন পড়ে। ভাই, তুমি দিন রাত 24 ঘন্টা এই দোকানে মদ খাও, তোমার আর কোনো কাম কাজ নাই? কাম কাজ করে আর কি করম? কার জন্য কাম করম? মনে দুঃখ আসলে ভয়াই তো মদ খাই। হ্যাঁ ওই দুনিয়া তো ভাগ্নিটা ছাড়া আমার কেউ না কেউ। দাম করেছি তো 25 টাকা। 15 টাকায় দিতেন? 15 টাকা? 20 টাকা দেন। আচ্ছা, এগুলো দেন।
এই না ভাই 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 চল খুব তো ব্যস্ত আছিস শাড়িও বেছিস দাম কত 150 টাকা 150 এটা কি মাথার ব্যান্ড এটা বুঝি মাইয়ারা পরে হ্যাঁ আয় তোরে পরাই দি আরে করেন কি আপনি হ্যাঁ না 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 এটার দাম কত 50 টাকা 150 50 200 তো তোর দাম কত আরে কি করেন কি আপনি মানে তোরে লইয়া গেলে কয় টাকা দিতে হইব কি করেন কি আপনি হ্যাঁ তোমার শরীরের দাম কত কুত্তার বাচ্চা তোর মা বুঝে রে ডাকার বাচ্চা এই যে ধরে বলে কি হইব হ্যাঁ কি হইব আরে চা দাম জানবি না চাচি কিসে চাচি কবে খাচ্ছি চালো তো সোজায় দাঁড়া কাট কর কাট কর কাট কর কাট কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর গেল কিরে তোরে না কইছিলাম রাস্তায় এগুলো না বেচতে দেখলি তো মাস্তান পোলাবেন আজকে তোরা ধরে দিছিল আমি সময় মতো না এলে তোর যে কি তো আল্লাহই জানে ভয় নাই আমি তো আছি না বেতনের টাকা প্রথম সপ্তাহে শেষ হয়ে গেছে আমাকে পয়সা করি যে দিত সৈয়দ আলী খা সেও জেলে পকেট একদম খালি কি করা যায় কত কারেক্ট স্যার ক্রাইম বন্ধ হইব কেমনি আমরা আছি না আমরা ক্রাইম বন্ধ হইতে দেব না আর সৈয়দ আলী খাও তো বেশি দিন জেলে থাকবো না তা তো বুঝলাম সেটা তো পরের কথা এখন যে টাকার দরকার বউ বায়না ধরছে একটা সোনার নেকলেস চাই চাই বউয়ের আবদার কি আর ফালানো যায় স্যার মোটা টাকার দরকার অনেকটা মাত্র বুদ্ধি আছে কাউরে ফাঁসাইতে কিন্তু ফাঁসাবো টাকারে বুইটা শুই না নিরীহ আর ভদ্র দেখে কেউ ফাঁসাইতে হইবে বাহ 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 চমৎকার নিজের বুদ্ধি দিন নিরীহ আর ভদ্র দেখে ফাঁসাবার যাই আর নিজেরাই তো ফাঁসে যাবো কথাটা তো স্যার খারাপ কর নাই স্যার বুদ্ধি আর একটা পাইছি চলেন স্যার কোথায়
আহা এত প্রশ্ন করেন না, এত কিছু জিজ্ঞেন না, চলেন যাই। চল, তোর সাথে যাই আবার না ফাইসে যাই। চল, লাঠি আর টুপি লন নেব। হলন চলেন, চল। হ্যাঁ বিপ্লব, এই বিপ্লব ভাইরা, মাস্তানি করো। আজকে তোমার মাস্তানি ছুটাইবার লেগা পালোয়ান স্যারে লয়ে আইছি। রকিব। জি স্যার। এইসব এলাকা সার্চ করো। কেন? আমার মনে হয় এই শালারা চোরা কারবারি করে, ডাইলের ব্যবসা করে। এইখানে এই ব্যবসা হয় না। আরে বেটা হাম্মক, আমার কথাটা বুঝলি না? এই কথা কইয়া 2-4 টেরে ধর, তাইলে 2-4 টাকার মুখ দেখবি। আসলে আপনার মানুষটা মোটা, কিন্তু বুদ্ধিটা খুব চিকন। এতক্ষণে বুঝবার পারছো। অনেক বেচা কেনা হয়। এই এইগুলা কোন জায়গাতে আনছিস? দোকান থেকে কিনে আনছি। দোকান থেকে কিনে আনছো? হ্যাঁ। দেখে তো মনে ঘুষখোর বাজে কথা কবি না। শালা তো তাড়ি খাইছে, এই টেরে ধরলে কিছু মাল পানি পাওয়া যাবে না। আচ্ছা এই জায়গা খাড়া, তোর ব্যবস্থা আমি পরে করতেছি। নিদেন মাছ দেবো। হ্যাঁ, এটার মধ্যে কি আবার ইন্ডিয়ান শাড়ি? হ্যাঁ, তুই ইন্ডিয়ান শাড়ির ব্যবসা করিস? তুই চোরা কারবারি করি? আমি চোরা কারবারি করি? আল্লাহ ঘুষ খাওয়ার বুদ্ধি? তোর ঘুষ খাওয়া ছুড়াইতেছি, তোর জন্মের মতো ঘুষ খাওয়াই দিব। এমন জায়গা তুই আমার নিয়ে আইছিস, আমার নিজের মায়ের খাওয়ান খাওয়ালি, জানোর বাড়ি খাওয়ালি। স্যার আপনার মায়ের খাইছে? আমি কিন্তু খাই নাই, বাচ্চা গেছে। এই জায়গায় একটা পয়সারও ইনকাম হইলো না। তা হইল না। তুই শোন, তুই এক কাম কর, তুই থানায় যা। ডাক বাংলায় এমপি সাহেব আইছে, আমি ওই জায়গায় যাইতেছি। শালারে কেমন মাইরটা খাওয়াইলাম, কইছি চিকন বুদ্ধি, আসলে শালার কোনো বুদ্ধি নাই। দারোগা বলো, এলাকার পরিস্থিতি কি? স্যার, মনোয়ার সাহেব তো এলাকায় খুব গণসংযোগ শুরু করে দিচ্ছে। ভালো, খুব ভালো। এইটা হইল রাজনীতির আসল তরিকা। এই, তুই চুপ কর। তুই হলে আমার পিএ, তুই এত কথা বলিস কেন? হ্যাঁ বলো দারোগা, কি জন্য বলছিলে? ওই মনোয়ার সাহেব সাংবাদিকরে নিয়ে একটু তোড়জোড় শুরু করছে। মাদি, আচ্ছা খান সাহেবরে তো ছাড়াই আনতে হয়। খুব শীঘ্রই ছাড়া পাবে, সব ব্যবস্থা হয়ে গেছে। এই কোনো চিন্তা করো না। দারোগা, দেখি তোমারে প্রমোশন করিয়ে এখানে রাখা যায় কিনা। আপনি আর কয়দিন যদি ওই নতুন ওসি আসা ঠেকায় রাখবার পারেন, তাহলে খুব ভালো হয়। তাহলে তো তোমারে প্রমোশন করিয়ে এখানে রাখতেই হবে। একেবারে আর চামচামি করতে হবে না, হয়েছে হয়েছে। শোনো, ওই মনোয়ার সাহেবের সাথে যে কটা ঘোরাফেরা করছে, ওগরে গেছে ফাঁসিয়ে ঢুকিয়ে দেবা। এই দেখুন কি স্যার, দিমু মানে একেবারে আন্দাই দেব না। এই দেখি স্যার, এটা আমার প্রতীক, এটাতে আমি জিতি। এই জন্য এটাকে আমি আদর করি। ভালো, খুব ভালো। স্যার, চৈতালি খা জেল, পকেট একেবারে খালি। শালা আবার ভাগ বসাইল। আসসালামু আলাইকুম স্যার। ভাইয়া, রাত অনেক হয়েছে, ঘুমাও। বেশিক্ষণ আর লাইট জ্বালানো যাবে না, মা ঘুমোতে পারে না। তুই একটু মায়ের মাথায় হাত বুলিয়ে দে, আমার একটু জরুরি লেখা আছে। কি এমন জরুরি লেখা? প্রতি রাতেই তো লিখছো। সৈয়দ আলী খাঁ বের হয়েছে, ঢাকায় খুন সন্ত্রাস বেড়ে গেছে।
এমপি সৈয়দ আলী খাঁকে পেছন থেকে মদত দিচ্ছে। স্থানীয় প্রশাসন, পুলিশ সবকিছু ওই এমপি আর সৈয়দ আলী খাঁ টাকা দিয়ে কিনে নিয়েছে। তাহলে তুমি লিখে আর কি করবে? লিখবো তো অবশ্যই। লিখে লিখে দেশের মানুষের মধ্যে সচেতন, প্রশাসনের টনক নড়বে। এখন দেখিস না, কোথাও কোনো লোক খুন হলে, সন্ত্রাস হলে সেই ঘটনার সত্যতা কিভাবে সুন্দরভাবে পত্রিকায় আসে। অনেক ক্ষেত্রে পত্রিকা নিউজের উপর নির্ভর করে অনেক বড় বড় সমস্যার সমাধানও হয়। সাংবাদিকের কলম এখন সত্য ন্যায়ের জন্য সোচ্চার। আমি সৈয়দ আলী খাঁ এবং এমপির বিরুদ্ধে তাদের সমস্ত দুষ্কর্মের কাহিনী পত্রিকায় তুলে ধরবো। স্থানীয় থানা পুলিশ নিষ্ক্রিয় তা তুলে ধরবো। একদিন হয়তো উপর মহলে টনক নড়বে এবং তার প্রতিকারও হবে। দেখো, যদি সেটা পারো খুব ভালো। আমার বিশ্বাস আমি পারবো। সন্ত্রাস এখন দেশের সামাজিক ব্যাধি, এটাকে প্রতিরোধ করতেই হবে। জামিনে মুক্তি পেয়ে সোহাগপুরের আতঙ্কবাজ সৈয়দ আলী খাঁর আবার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু। স্থানীয় পুলিশ প্রশাসন নীরব। স্যার, আজকে আমাদের এলাকার গুরুত্বপূর্ণ খবর আছে। কি? এই পত্রিকার সোহাগপুরের নিজস্ব সংবাদদাতা সাগির একটি ক্রাইম রিপোর্ট দিয়েছে এলাকার সন্ত্রাস, খুন ও রাহাজানির ব্যাপারে। কি লিখেছে? লিখেছে এলাকার আতঙ্কবাজ সৈয়দ আলী খাঁ একের পর এক সন্ত্রাস, শাসন তাকে কিছুই করছে না। কারণ এলাকার এমপি তাকে পিছন থেকে সহযোগিতা করছে। এই সৈয়দ আলী খাঁরে ফোন লাগা। জি। হ্যালো, সৈয়দ আলী খাঁকে দিন, আমাদের এমপি সাহেব কথা কইবেন। দিদাসি উস্তাদ, এমপি সাহেব কথা বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম খাঁ সাহেব, আমাকে এমপি সাহেব কথা কইবেন। দাও দাও। স্যার, সৈয়দ আলী খাঁ। সৈয়দ আলী খাঁ, কোনো খবর রাখো? কি খবর রাখবো? একটার পর একটা খুন করে যাচ্ছ, পত্রিকায় নিউজ হচ্ছে। ভালো কথা, আমার নামটা সবাই জানবে। আরে বেটা, এবার তো আমারও জড়াইছে। ওই সাংবাদিক সাগির এটা ফলো করে নিউজ করেছে। কি করতে হইবে বোঝো না? কি করতে হবে যাতে আর না লিখতে পারে সেই ব্যবস্থা করো। কলজা ঠান্ডা। ওই বেটা সাংবাদিক, কলম পাইছো আর যা খুশি তাই লেখতাছ। তোর মনে ভয় নাই? ভয় পাবো কেন? যা সত্য তাই লিখেছি। সৈয়দ আলী খাঁর বিরুদ্ধে হালার পর হালা। সৈয়দ আলী খাঁ, সত্য এবং বস্তুনিষ্ঠ খবর লেখা একজন সাংবাদিকের দেশ ও জাতির প্রতি দায়িত্ব ও সন্ত্রাসীর ভয়ে এই সাংবাদিক সাগিরের কলম কখনো বন্ধ হবে না। কলজা ঠান্ডা কইরা দিলি তো বন্ধ হইয়া যাইব তোর বড় বড় কথা। এদেশের সমস্ত সাংবাদিকের কলমের জোরে তোর মতো সন্ত্রাসী আতঙ্কবাজরা একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। হালার পোহালা বক্তৃতা দেওয়া শুরু করছ। আতঙ্কবাজ, আতঙ্কবাজ। হালার পোহালা কবরের মধ্যে হইয়া হইয়া তোর যত পৃথিবী আছে তুই বিকা কর। এখন পর্যন্ত কোনো কেস নেননি, এই খুনের কোনো আসামি ধরেননি। কে খুন করেছে আমরা তা জানি। দেখালো রে। আচ্ছা, সাংবাদিক সাগির যে খুন হলো তার কোনো আসামি ধরা পড়েনি? স্যার, আসলে আমার এলাকার সোহাগপুর থানায় অনেকদিন যাবৎ কোনো ওসি নেই। একজন সৎ ওসি দরকার। ঠিক আছে, আমি আইজি সাহেবকে বলে একজন সৎ পুলিশ অফিসার আছে
আমার আত্মীয়, ওকে তো ট্রান্সফার করার ব্যবস্থা করব। সরকারের ঊর্ধ্বতন মহলের নির্দেশ, দেশের সমস্ত ক্রাইম বন্ধ করতে হবে। আপনারা যার যার থানার সন্ত্রাসীদের ধরবেন। অতি সম্প্রতি সোহাগপুর থানায় যে ক্রাইম হয়েছে তা পত্র পত্রিকার মাধ্যমে প্রচার হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন সম্পর্কেও দুর্নীতির অভিযোগ উঠেছে। সোহাগপুরে কোনো ওসি ছিল না, তাই ওখানে আসিফ ইকবালকে পোস্টিং দিয়ে পাঠানো হচ্ছে। আসিফ, তুমি কালই জয়েন করো। স্যার, জয়েন করার আগে প্রথমে আমি সিভিলে ওই এলাকায় যেতে চাই। কেন? প্রথমে আমি সমস্ত এলাকা ঘুরে পরিস্থিতি অবজার্ভ করব। ঠিক আছে, যাও। তোদেরকে নিয়ে এক জায়গায় যাবো। কোথায় রে? এখন তো বলা যাবে না। কেন? এক কাপ চা দাও তো। আচ্ছা ভাই, একটু আগে ওখানে দেখলাম একটা ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে। ছেলেটি কে জানেন? ও এই এলাকার এমপির ভাইগনা নিক্সন। ও রংবাজ। ওকে পুলিশে ধরে না? আরে না না, পুলিশ তো ওগো কাছ থেকে মাসে মাসে ঘুষ খায়। ধান কাটা আসামির কাছ থেকে পাইছি 15,000। হ্যাঁ, এই পালোয়ান দারোগারে যদি নিয়ে দেই তাইলে আমারে দিব 2,000। না দেব না, আমি হেন থেকে 10,000 রাখা দেব। যাও, টাকা জাগায় যাও। হাবিলদার, হাবিলদার। ডাইন বাম পকেট ঠিক আছে, ডান্ডা কই? ডান্ডা নাই। হাবিলদার। ইয়েস স্যার। দে আজকের কালেকশন দে। স্যার, টাইম খুব খারাপ। সাতুরিয়া ধান কাটার কেসের আসামি ধরতে গেছিলাম, ধরতে পারি নাই স্যার। কি? স্যার, ওর বাপরে ধরে বানছিলাম স্যার, নিদান মার দিছি। হ্যাঁ, এমন মার দিছি স্যার, মায়ের ঠেলায় ওর বাপে এই যে 5,000 টাকা দিছি। এই তো কাজের কাজ করছি। আরে তুই এরকম করিস কেন? আরে বেটা, তোর বুদ্ধি আছে। আসামি না পাইয়া বাপরে দইরা 5,000 টাকা আদায় করছিস। দে 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 দে, এই দে। আরে তুই নাচিস কেন? নাচি না, ওই নিদান মার দেওয়ানোর সময় কোমর একটু ব্যথা পাইছি। লাতি লুতি খাইস নাই তো? না। আচ্ছা, বাকি কালেকশন আদায় কর। আচ্ছা ঠিক আছে। এই ঢোকে না কেন? এই দিকে আয় তোরা, এই দিকে আয়। এখানে রাখ। বান্ডিলটা মোটামুটি হয়েছে, বুঝছিস? ঢুকাই পড়তাম। আচ্ছা, আজ কোন নজরানা আসে না? এই এদিকে আয়। এনে রাখ। স্যার, যা যা, এই তোরা যা যা। এই 4টা মুরগি আর বড় এক কোটা ঘি। এইগুলো এই জায়গায় রাখলি কেন? আমার বাসায় পাঠায় দিলি তো পারতি। স্যার, বলছিলাম কি 2টা মুরগি আমগো মেসে রাইখা দেই। মুরগি খায়? এই যাইলে পাড়ায় যাইয়া খুচরো চিংড়ি নিয়ে আইসো, ওই কদুতে গুইটা খাও। মন্ডা কয় নিদান মার দেই। কি? আপনার না মুরগি রে, মুরগি রে। এই শুয়ার বাচ্চা খালি কোকো করে, কোকো করে। জানিয়ে দা। আসতে পারি? ওটা বাকিটা কেটা রে? তুই কোন মামলা মকদ্দমা আছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই লম্বুপতাই, থানায় এসো কে? জি, আমি একটা কমপ্লেন নিয়ে এসেছি। কমপ্লেন মানে কেস? জি জি জি। বলো কি কেস? জি, আমি যে কমপ্লেন নিয়ে এসেছি তা একটি নারী নির্যাতন কেসের আওতায় পড়ে। নারী নির্যাতন? ওরে বাপরে, টাইম খারাপ। মোটা মালের কেস। এইসব কেস ডেঞ্জারাস কেস।
মাল ছাড়ো মাল ছাড়ো। আমার কেসটা লেখেন। আর কেস লাগতে হবে না, এই থানায় কোনো কেস লেখা লাগে না, এমনি হয়ে যায়। মাল ছাড়ো, নাহলে তোমার নামে কেস হয়ে যাবো, তুমি ভিতরে হান্দায় যাইবা। হ্যাঁ যাও এটা। এই বেটা, তুই ওসি না আমি ওসি? স্যার আপনি ওসি। অ্যাটেনশন অ্যাটেনশন। পিছনে যা। গেলাম গা। বলো কি কেস? জি আমি বিকেলে রাস্তার উপর দেখলাম একটা ছেলে একটা মেয়েকে টানাটানি করছিল। স্যার আনন্দ ফুর্তি করতে লেগেছিল। ছেলেটা কিটা? ছেলেটা এখানকার স্থানীয় এমপির ভাগ্নে। আল্লাহ গো, ভাই ভাইস্টা ভাই ভাইস্টা ওঠো ওঠো। এ হাবিলদার, এমপির ভাগিনা? এমপির ভাগিনা এটা কোনটা রে? আরে নিক্সন। নিক্সন, তুই জিজ্ঞেস কর। এই ভাইজান কার নাম কইলেন? এমপির ভাগ্নে নিক্সন। নিক্সন? জি জি। এই স্যার গো, বাকি কথা আপনি কোন। আমি এলাকায় নতুন বেড়াতে এসেছি। ও বেড়াইতে আইছো? জি। এমপির ভাগনার নামে কেস করবার? জি স্যার। এমপির ভাগনার নামে কেস করবার স্যার? স্যার আমার কমপ্লেইনটা লেখেন। চুপ, গেট আউট। মানে আবার কথা বের কর বের কর বের কর। বের করে দেবো। আমার কমপ্লেইন। আরে কমপ্লেইন কি করছেন? প্লিজ ছাড়েন না। শালা আমাকে অন্য দাতার নামে কেস করতে চাই। আর লাম্বুর গায়ে শক্তিও বাপরে বাপ পড়ানো হয়ে গেছে। সরি। অ্যাটেনশন অ্যাটেনশন। রাইট টার্ন। মারবেন না তো স্যার? কোনো কথা নাই। এবার কুইক মার্ক। গেছি গে স্যার। मेरे अंगने में तुम्हारा क्या काम है? मेरे अंगने में तुम्हारा क्या काम है? जिसकी बीबी मोटी उसका भी बड़ा नाम है। अरे जिसकी बीबी मोटी उसका भी बड़ा नाम है। बस्तर সেকেন্ড অফিসারকে ডাকো, যাও। আরে স্যার কাম হয়ে গেছে। কি হয়েছে? স্যার কাম হয়ে গেছে, চলেন স্যার। কোথায়? টাইম খুব খারাপ। ওসি স্যার আয়া পড়ছে, ও আমাকে চাকরি গেছে। চলেন স্যার। তাড়াতাড়ি আইন স্যার। চল 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 চল। স্যার আপনি কতদিন ধরে এই থানায় আছেন? প্রায় 2 বছর। টাকা পয়সা তো অনেক কামিয়েছেন না? জি স্যার, টাকা পয়সার কোনো চিন্তা করেন না। এই রকিব হাওলদার আপনার খেদমতে সবসময় হাজির। কোন কোন জায়গা থেকে টাকা পাওয়া যায়? স্যার আমি বলতেছি, স্যার আপনি আসছেন, বিশ্রাম নেন, সব বলবো আপনাকে। স্যারের খাওয়া যায়? জি স্যার। দাঁড়াও, আমি আজই এক আসামি ধরবো। এমপির ভাগি নামে কেস নেওয়া যায় না? ঘুষ খেয়ে তো ভুড়ি বানিয়েছেন, ভুড়ি কেটে ফেলবো। সরকার মাসে মাসে বেতন দেয় কি জন্যে? এখানে বসে বসে মুরগি ঘি কলা করছে সব ঘুষ খাওয়ার জন্যে? হ্যাঁ, এই পোশাক পরে দুর্নীতি করে, তাহলে দেশে সন্ত্রাস বন্ধ হবে কি করে? আজ থেকে এই থানার সমস্ত ক্রাইম বন্ধ। চলো, এক্ষুনি এমপির ভাগ্নিকে অ্যারেস্ট করবো। চলুন। আসলে কইরা তো মনে ওই জি আমি একটু বুঝতে পারি, তুই বুঝেছিস? না, আমিও বুঝিনি। ও আচ্ছা, ভালো কথা। আজকে ইংলিশ টিচারের লেকচারটা বাসায় আসিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ আসবো। ওরে বাবা রে।
এমপির ভাগ্নেকে ধরা যায় না? হ্যাঁ, তোমরা এমপির ভাগ্নেকে ধরবে, আমি এখানে থাকলাম। যাও, নিজের ডাকতেছি। নিক্সন ভাই, আমার কোনো দোষ নাই, আপনারা অ্যারেস্ট করতে আইছি। আর রাখ তোর অ্যারেস্ট মেরে। আরে এরকম করেন না, নিদেন বিপদ, নতুন ওসি আইছে। আর রাখ তো নতুন ওসি মসি। কথা বাড়ায়েন না, টাইম খুব খারাপ, ওই জন্য তো খারাপ হয়েছে। চলেন চলেন, নাহলে নিজের মারতে পারে। চলেন চলেন। মুই কিন্তু এমপির ভাগ্না। তুই এমপির ভাগ্নে? হ্যাঁ, তুই এমপির ভাগ্নে? হ্যাঁ হ্যাঁ, মুই এমপির ভাই। তোর এমপি মামু তোরে কোনো আদব কথা শিখাই নাই, আজ তোর পুলিশ মামু তোরে আদব কথা শিখাইবো। মামু গো, এইখানে মুই যা কই তাই হয়, এইখানে অন্য কারো পোদ্দারি চলে না। এইখানকার ব্যাপক মানুষ মোরে ট্যাক্স দেয়, মুইও থানা প্রশাসন কথা শোনে। ও, তাহলে আপনার নাম সৈয়দ আলী খাঁ? কেউ কয় সৈয়দ আলী খাঁ, কেউ কয় খাঁ সাহেব, যা যেমন সুবিধা। আপনি থানায় কি জন্য এসেছেন? আপনার এই অফিসারটা না একটা গাধা। আপনি থানায় নতুন আইছেন, এলাকা সম্পর্কে ভালো মন্দ একটা খবর দেবে না? অবশ্য মই বুঝছি আপনি খুব বুদ্ধিমান পুলিশ। আইয়াই না ধরপা করতে এইখানে 2 লাখ টাকা আছে, নেন স্যার। হয় গুনে দেন, ওই বেড়া বিয়াকল ভাগনাটা লই আয়, চলেন। দাঁড়ান, আপনি ঠিকই বলছেন, নাম ফাটাতে বলে দাম বাড়ে, পুলিশের ঘুষও বাড়ে। কিন্তু আমার মতো কিছু পুলিশ এদেশের যেখানে আছে সেখানে সন্ত্রাসীর মনে আতঙ্কও বাড়ে। আমি যতটুকু এই এলাকা সম্পর্কে জানি, তাতে সৈয়দ আলী খান নামে একজন আতঙ্কবাজ এই এলাকায় আছে, যার সন্ত্রাসের শিকার হয়েছে বেশ কিছু নিরীহ লোক। কারণ মোর বিরুদ্ধে আর কোনো কেস নাই, নাই কোনো ঘটনার সাক্ষী প্রমাণও নাই। ওইসব কথা চিন্তা না কইরা পুলিশের চাকরি পাইছেন, 2টা মাল কামান, তাহারা হেন ভাগনারে সাইডে দেন। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান, নইলে গায়ে হাত তুলতে আমি বাধ্য হব। ওই কি কইলি? মোর গায়ে হাত দিবি? হালার পো হালা, চেয়ার দিয়া পিড়াই মাথা ফাটাই দেবো। আরে ওরে বুঝাও, ওরে বুঝাও, ওরে বুঝাও। কি বুঝানো? কি বুঝানো? ওদেরকে তো টাকা দিয়ে কিনে চাকর বাকরের মতো ব্যবহার করেছে এতদিন। আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, ভবিষ্যতে এলাকায় কোনো সন্ত্রাস, কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। অন্যায় যদি কেউ করে, সে যেই হোক, কাউকে ছাড়বো না। নিজের দেশের প্রেসিডেন্ট মনে করো, প্রেসিডেন্ট মনে করো, তোর মতো পুলিশের 2 মিনিটের মধ্যে ঠান্ডা করে দিতে পারি। নতুন পুলিশটা খুব গরম, পুলিশ থানায় আমার অপমান করে, ওর কলজা আমি ঠান্ডা উঠিয়ে দেবো। কার কলজা তুমি ঠান্ডা করবা? ওই ওসি সম্পর্কে তুমি কিছু জানো? পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সে এখানে এসেছে, ও স্বরাষ্ট্রমন্ত্রী আত্মীয়, ওকে ট্রান্সফারও করানো যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আত্মীয় না হলে চেষ্টা তদবির করে দেখতাম। তুমি মিয়া, তুমি কোনো খবরই রাখো না। এখনকার স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয়, স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় তো তারে গিয়া কও, নাইলে ওর কলজা আমি ঠান্ডা করে দেবো। চুপ করো তো, আমি কি সরকারি দলের এমপি যে স্বরাষ্ট্রমন্ত্রীর কমু আর আমার কথা শুনবে? ভাই মেম্বার একটা বিড়ি দে। আহা, বুঝতে চেষ্টা করো, আমি হইলাম স্বতন্ত্র এমপি, কোন দলের না। সরকারি দলে যোগ দিতে চাইছিলাম, কিন্তু মন্ত্রী তো বানাবে না। মন্ত্রী বানাবে না, প্রত্যেকবার তোমার কুরকুরানি ওঠে। ইলেকশন আইলি তুমি খারাপ আর স্বতন্ত্র ক্যান্ডিডেট। আমি ভোট কাইটা দিয়ে এমপি বানাই দেই, আর অজুহাত দেবা মন্ত্রী বানাইবে না। মন্ত্রী যদি নাই হইতে পারো, তাইলে আর তোমার এমপি বানাইয়া লাভ কি? এইবার আমি ভোটে খারাইয়া এমপি হইয়া ঘুষ দিয়া মন্ত্রী হইয়া যায়, তুমি দেই খেলোইও, ঘুষ দিলে মন্ত্রী হওয়া যায়। এইটা কি তুমি মনে করছো ঘুষ দিয়া তোমারে ছাড়ায় তোমার ডিটেনশন কাটাইতে আমার কত কষ্ট হয়েছে? এখন যা বলি মন দিয়া শোনো,
এই সরকার সন্ত্রাস, দুর্নীতি, অন্যায় দমন করতে সোচ্চার হয়ে উঠেছে। তুমি একটু সাবধানে থেকো। ডিটেনশন কাটছে, কেস তো যায় না। বাইক নারে কোর্টে চালান দিচ্ছে, কোর্ট থেকে জামিন আনবো। আমি শুনছি নতুন ওসির একটু দেশপ্রেম ভাব আছে। এখানে খুনটুন যা করছো তার তদন্ত হইতে পারে। কি ব্যাপার? ফাইলপত্র ঘেটে দেখলাম গত 2 বছরে এই থানায় একটি কেসও এন্ট্রি হয়নি। এখানে কি কোনো ক্রাইম হয়নি? কি হলো, মাথা নিচু করে আছেন কেন? ঘুষ খেয়ে কেস না নিলে কেস এন্ট্রি হবে কি করে? স্যার, কেস যদি কেউ না করে তাহলে কেস দেব কি করে? মানে এইখানে কোনো ক্রাইম হলে কেউ কেস করে না। কয়েকদিন আগে এক ব্যবসায়ী খুন হইলো, আমি ওই ব্যবসায়ীর কোনো আত্মীয় স্বজন খুঁজেই পেলাম না। আচ্ছা, কিছুদিন আগে পেপারে দেখলাম এখানে এক সাংবাদিক খুন হয়েছিল, খুব লেখালেখি হচ্ছিল। সেই খুনের কোনো কেস হয়নি? না স্যার। কেন, সাংবাদিকের কেউ নেই? জি আছে, কিন্তু তারা কেউ কেস করতে চায় না। সাংবাদিকের কে কে আছে? তার একজন মা আছে অসুস্থ, আর একটা বোন আছে। আপনি কি সাগি সাহেবের বোন? জি। কিছু মনে করবেন না, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আসুন। বসুন। থ্যাংক ইউ। আচ্ছা, সাগি সাহেব তো এই অঞ্চলের একটি দৈনিক পত্রিকার মফস্বল সংবাদদাতা ছিলেন এবং একটি স্থানীয় পত্রিকার সাথে জড়িত ছিলেন, তাই না? জি। সাংবাদিক হিসাবে আপনার ভাই নিশ্চয়ই পেশায় একজন সৎ সাংবাদিক ছিলেন? অবশ্যই। তার কোনো কর্মকাণ্ড সম্পর্কে কখনো তিনি আপনাদের সাথে আলোচনা করতেন? জি, করতেন। কি ধরনের আলোচনা করতেন? ভাইয়া সবসময় একজন সমাজ সচেতন নাগরিক ছিলেন। সমাজের অত্যাচার, অনাচার, অসৎ রাজনীতি এবং দুর্নীতির বিভিন্ন দিক নিয়ে তিনি লিখতেন। মাঝে মধ্যে এই বিষয়গুলো নিয়ে আমার সাথে আলোচনাও করতেন। তাহলে আপনার কথায় উনি একজন সমাজ সচেতন সৎ সাংবাদিক ছিলেন? জি। এরকম একজন সমাজ সচেতন ভালো লোক যে আপনার ভাই, সে খুন হলো, থানায় একটা মামলাও করেননি কেন? কি হতো মামলা করে? অপরাধীরা ধরা পড়তো, তাদের শাস্তি হতো। না, মিথ্যে কথা। অপরাধীদের শাস্তি হতো না, শাস্তি পেতে হতো আমাদের। মানে হলো আপনাদের পুলিশের উপর আমার কোনো বিশ্বাস নেই। শুধু আমার না, আমার মনে হয় সারা বাংলাদেশের অধিকাংশ জনগণেরই কোনো আস্থা নেই আপনাদের উপর। দেশে যত ক্রাইম হয় আমার ধারণা তা কারা করে আপনারা তা ভালো করে জানেন। অথচ পুলিশ নির্বিকার বসে থাকে। কোনো দুর্ঘটনা ঘটার পর আসেন কেস নিতে। যদি কেউ কেস করে তাহলে তাদের উপরই চলে আসে পুলিশ এবং সন্ত্রাসীদের নির্যাতন। কি বলছেন আপনি? হ্যাঁ, এটাই এই এলাকার বাস্তব চিত্র। আমাদের সংসারে আমার ভাই ছিল একমাত্র উপার্জনকারী ব্যক্তি। এই আমার মা সারাদিন বিছানায় শুয়ে থাকে, প্যারালাইজড হয়ে 2টি পাই হারিয়েছে। আমি একটি যুবতী মেয়ে, কলেজে পড়ি। গার্জিয়ান বলতে আর কেউ নেই যে আমাদের দেখবে। দেখেন বাবা, আমার ছেলে হারিয়েছি, এখন কেস করে আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। আপনারা পুলিশ মানুষ, আপনারা তো থানায় থাকেন, সবই জানেন। আমাকে এইসব ঝামেলার ভিতরে না ফেলাইয়া আপনি চইলা যান বাবা। আমি এখন আর কারো কাছে বিচার চাই না, ওই আল্লাহর কাছে নালিশ দিয়ে রাখছি। আমাকে তো আর কোনো জায়গা নাই। ওই আল্লাহ একদিন আমাকে বিচার করবো, আল্লাহ একদিন বিচার করবো। শেষ বোতল আরেকটা কই? এই যে বোতলের সাইডাও তো খালি, মাল কই? আর একটা মাল দে তো। খবরদার, মদ ধরবা না। ভাই ভাই, আমার কই যে গুড়টা নষ্ট হয়ে গেছে ভাই। একটা বোতল না, তোমারে আর 1 ফোঁটা মদ দিব না। তুমি এই নিয়ে 40 বোতল মদ বাকি খাইছো। যাও। টাকা দিমু পয়লা বৈশাখ। আমারে টাকা না দিলে তোমার আর মদ দিমু না। বাকি নেওয়ার কম, বাকি টাকা দিলে তারপরে টাকা দিবা। বাগনির কাছে যাও, টাকা নিয়ে আসো। যাও। হাত দিবি না, আমার ইজ্জত আছে না। সালাম জানা, আমি টাকা লয়ে যাচ্ছি। যাও, টাকা নিয়ে আসো। বান্দির বাচ্চা। 100, 150, 10, 20,
অনেক টাকা, আজ বুঝি অনেক বেচা কিনি করছি। অনেক টাকা কই দেখলাম, এখন তো বেচা কেনা কম। তুই আমার একমাত্র ভাগ্নি, আর আমি হলাম তোর একমাত্র মামা। আমার কাছে মিথ্যা কথা করে লাভ কিরে? মা দে না করে টাকা দে। তোমার আর কোনো দিনও আমি 1 পয়সা দিব না। কি করলি হারাম, যদি টাকা দিবি না? আমার ঘরে চাকর আমার টাকা দিবি না? তোর এত বড় তোর মাঝে বলাম না, টাকা দিব না। টাকা দিলেই তুমি মদ খাও। আমার কাল মাল কিনতে হইব, আমি তোমার আর 1 টাকাও দিব না। টাকা দিব না কইছি তো। ওরে মারে, ওরে বাবা রে, তোর মামা, ওরে মারে, ওরে বাবা রে, এই বাদুন ভাই কি করেন? শিয়ানা মেয়েটাকে হাত তুলেন কেন? কালাম্মা, আমি এতিম মাইয়া, মামার কাছে থাকি। সারাদিন আমি একটা শিয়ানা মাইয়া হইয়া রাস্তায় রাস্তায় কইরা কাপড় খেলনা বেরি করি। যে বয়সে এই দেশের মাইয়ারা স্বামীর ঘরে বসা স্বামীর সেবা যত্ন করে, সেই বয়সে আমি আমার আপন মামার বাসায় সংসার চালানোর জন্য, 2 বেলা খাওয়ার জন্য সারাদিন কষ্ট করি। আর আমার মামা সারাদিন মদ খায়, নেশা করে পয়সা থাকে। আমার রোজগার করা টাকায় মদ খায়। আমার এই মামা টাকা দিতে না পারলে বকে, আজ আমার মারছে। পাতেন ভাই, এইরকম একটা দেহ লইয়া এতিম মেয়েটার টাকায় মদ খান, লজ্জা করে না আপনার? ও আপনার আপন ভাগ্নি, ওর বিয়ে শাদীর দায়িত্ব তো আপনার। আমি সবই বুঝি। ছোট কালে ওর ভাই পড়ছে, ওর বাপ আমার কাছে তুই চলে গেছে, আর আসে নাই। ওরে আমার কাছে আনছি বলে ওর মামি আবার তালাক দিয়ে চলে গেছে। জীবনটা কেমন যেন গোলায় গেল। মদ খাইতাম না, ওর মামি চলে যাওয়ার পর মনের মতো বড় অস্থির লাগতো। তখন কিছু খারাপ লোকের সাথে চলে এই মদ খাওয়ার শিখি, পরে নেশা হয়ে গেছে, ছাড়তে পারি নাই। বিশ্বাস কর, আমি বলতে বেশি ভালোবাসি। ও আমার মেয়ে, ও আমার জীবন। আমার বাপ করে দেবা, মাগো বাপ করে দে। আমি আর মদ খাবো না, আজ থেকে টাকার জন্য চলে যাওয়াম না। মাগো আমার বাপ করে দে, বাপ করে দে। শাড়ি, চুড়ি, খেলনা সবকিছু এখানে আছে। আয়নাটা দেখি তো। আয়না নিবেন? এই না। কত দাম? 20 টাকা। 15 টাকা না রে ভাই, 1 নাম্বার জিনিস, কম দেওয়া যাবে না। সামান্য লাভে বিক্রি করি তো। এই ধরো। জি, আবার আসবেন। রং পাকা 12 হাত শাড়ি, বুঝছেন? এই শাড়িটা যতদিন ব্যবহার করবেন আমার কথা মনে করবেন। এই নেন। এই দুইটার দাম কত? এই দুইটা 40 টাকা। এই যে দেখতেছেন, রং উঠবে না। আর এটা বেলওয়ারি চুরি, খুব ভালো চুরি। কম হয় না? না ভাই, সামান্য লাভ করি, একদমই বিক্রি করি। এই শাড়ি, চুরি, খেলনা। আজাদ ভাই। হ্যাঁ, আরে বাতেন ভাই, অনেক দিন পরে আইলা। আজাদ ভাই, তুমি আমার কাছে যে টাকা পাইতা, এই নাও সব টাকা। এই নাও, আই যে কয় বোতল ইচ্ছা খাও। না, খামু না আজাদ ভাই,
মদ আমি ছেড়ে দিছি। সাইডা দিছো মানে? ভালো হয়ে গেছো নাকি? হযরত ভাই, এখন আর মদ খাই না। আগে মদ খেয়ে মনে করতাম মনে দুঃখ থাকলে মদ খেলে দুঃখ থাকে না। আর এটা একটা বেহুদা কথা। এটা মদ খাওয়ার একটা অজুহাত। অন করো কি? আমি এখন কাম করি। ভাগ্নিটারে এখন আর বাইরে যাইতে দেই না। ও যে ব্যবসা করতো আমি এখন ওই ব্যবসা করি। ও আজাদ ভাই, তোমার একটা কথা কই। বলো। এই মদ বেচাটা তুমি ছেড়ে দাও। বাইরে পরকালে জব্দ দিতে হইব। হ বাতিন ভাই, তুমি ঠিকই কইছো। আমি আর বাংলা মদ বেচুম না। আজ থেকে বাংলা মদ বেচা বন্ধ। ধরো। এই বিনু, বাইরে যা। আস্তে টিপ। তুই বিনু কোথায়? বাইরে পাঠাইছি। ভালোই হয়েছে, মা স্কুলে গেছে আর বিনুকে বাইরে পাঠাইছো। বিপ্লব, ঠিক আছে। এই বিপ্লব, বিপ্লব, বিপ্লব। কি ব্যাপার? এই যে স্যার, আপনি হাবিলদারকে মেরেছেন? আমি একটি অন্যায়ের প্রতিবাদ করেছি। মেরেছেন কিনা তাই বলুন। দেখুন ওসি সাহেব, আমি শুনেছি আপনি নতুন এসেছেন। আপনি সৎ এবং ভালো। অন্যায়কে আপনি প্রশ্রয় দেন না। আপনি সমস্ত ঘটনা শোনার পর যদি মনে করেন আমি অন্যায় করেছি, তাহলে আইনে যে আমার শাস্তি হয় তাই আমি মেনে নেব। কি ঘটনা? আপনি যদি একটু কষ্ট করে আমার সাথে আসেন। কোথায়? একটি অসহায় এতিম মেয়ের কাছে। ময়না, ময়না, ওঠো। ওসি সাহেব আসছে। আমি একটু বাথরুম থেকে আসি। আপনি থাকেন, আপনাকে লাগবে। দাঁড়াও, আমি ঘটনাটা বুঝিনি। আচ্ছা স্যার। ওসি সাহেব, এই মেয়েটির নাম ময়না। আপনার থানা পুলিশ মেয়ে এসে রান্না করতো। এর কাছ থেকে শুনুন কি কারণে আমি এই হাবিলদারকে মেরেছি। ময়না, বলো। স্যার, এই রফিক হাবিলদার আমার বিয়ে করার কথা কয়ে আমার সর্বনাশ করছে স্যার। আমার পেটে এখন বাচ্চা। আমি আর বিয়ে করার কথা কইলে আমাদের রাস্তায় থেকে মারছে। ঘটনাটা রাস্তায় আমার সামনে ঘটেছে। আমি হাবিলদারকে বিয়ে করতে বললে সে বিয়ে করতে অস্বীকার করে। তখন আমি হাবিলদারকে মেরে বিয়ে করতে রাজি করাই। ও, তাহলে এই ঘটনা। এই তুই ভালো হয়ে গেছিস, তুই ভালো হয়ে গেছিস, তুই ভালো হয়ে গেছিস। মিথ্যাবাদী চোর। সারা দেশে পুলিশের উপর বদনাম, পুলিশ ঘুষখোর। আজ তুই পুলিশের উপর একটা বদনাম দিলি, পুলিশ লুচ্চাও। এই কলঙ্ক আমি হতে দেবো না। এই তুই বিয়ে করবি কিনা ওকে বল, বল তুই বিয়ে করবি কিনা বল। স্যার, আমি কিছু জানি না। আমার পিতা মাতার কথা বলবি না, কথা বলবি না। এখন পিতা মাতার কথা বলিস, আগাম কথা তোর খেয়াল ছিল না। করবি কিনা বল। না কিছু কর না। ওরে বাবা রে। স্যার, আমার মাইলেন না স্যার, আমার মাফ করে দেন। আমি পুলিশ হয়ে একটা মায়ের সর্বনাশ করছি। আমি আমার ভুল বুঝতে পারছি স্যার, আমার মাফ করে দেন স্যার। ছাড় বলছি। ময়না, ময়না, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার বিয়ে করব। স্যারের সাক্ষী রেখে আমি কথা দিতেছি, ওই বাচ্চার বাপ আমি। বিপ্লব সাহেব, আমি আপনার কাছে কৃতজ্ঞ। এই এলাকায় এই প্রথম কোন একজন জনগণ আমাকে সহায়তা করলো। জনগণ যদি পুলিশকে সহযোগিতা না করে তাহলে তো সন্ত্রাস বন্ধ হবে না। দুঃখের বিষয়, আমি এই থানায় আসার পর কোনো জনগণই আমাকে কোনো সহযোগিতা করেনি। জানেন, সেদিন গিয়েছিলাম এখানে যে সাংবাদিক খুন হয়েছে তার বাসায়। তার মা বোন কেউ কোনো কথা আমাকে বললেন না।
পুলিশের উপর তাদের কোনো আস্থাই নেই। সাংবাদিক সাগির আমার বড় ভাইয়ের মতো ছিলেন। আজ আপনার এই ঘটনার প্রমাণ পেলাম সব পুলিশ খারাপ না। আপনি আপনি নিঃসন্দেহে একজন ভালো লোক। থ্যাংক ইউ। চলুন আমার সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওই না বুঝলাকে আমার কোলে এসে বসো। ওরে আমার ময়না পাখি রে। কিরে? এই তো খালাম্মা কেমন আছেন? আছি আর কি বাবা, এই কোন রকম নিঃশ্বাসটা আছে। এই মায়াটার নিয়ে যত চিন্তা, এই মায়াটার একটা সুরা করতে পারলে বাঁচি বাবা। আপনি তো ভেঙে পড়লে হবে না খালাম্মা। সাগির ভাইকে কারা হত্যা করেছে আমরা জানি, কিন্তু পুলিশ প্রশাসন এবং এমপির ক্ষমতার জন্য কোনো কেস করতে পারি নাই। খালাম্মা, উনি এ থানার নতুন ওসি, খুব ভালো লোক। হ্যাঁ, পুলিশের পোশাক পরলে আর কথা শুনলে সব পুলিশকে মনে হয় ভালো, আসলে ভিতরে ভিতরে সবাই সমান। আপনার পুলিশ সম্পর্কে এমন ধারণা করার কারণটা আমি বুঝতে পারছি। এমন ধারণা আপনার হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সব পুলিশকে খারাপ ভাবাটা ঠিক নয়। আমি আমার সম্পর্কে আপনাকে বেশি কিছু বলবো না। সেদিন রাস্তার উপরে ঘটনার কথাটা আমি আপনাকে স্মরণ করে দিতে চাই। এমপির ভাগ্নে বলে আমি কিন্তু ওই সন্ত্রাসী নিক্সনকে ছাড়িনি, আমি তাকে কোর্টে চালান করে দিয়েছি। ওটা আমার মনে হয় একটা অ্যাক্সিডেন্ট। নো, ওটা আমার দায়িত্ব। তবু আমি কোনো পুলিশকে বিশ্বাস করি না। তুই থাম, বেশি পাক্কা কথা বলিস। আমি বলছি ওসি সাহেব একজন ভালো লোক, যার প্রমাণ কিছুক্ষণ আগে আমি পেয়েছি। খালাম্মা, ওকে বলেন কেস করতে। এলাকার চিহ্নিত সন্ত্রাসী সৈয়দ আলী খাকে এবার আমরা ধরবই, মরণ ধরবই। খালাম্মা, কি বাবা? আমি পুলিশে চাকরি নিয়েছি ঘুষ খাবার জন্য নয়, দেশের সেবা করার জন্য। আমার সামান্য ক্ষমতায় যদি দেশের যদি কোনো মানুষের এতটুকু উপকার হয় তাহলেই আমি ধন্য হব। আপনি দোয়া করবেন সৈয়দ আলী খার মতো একজন কুখ্যাত আতঙ্কবাদকে ধরে যেন ওর উপযুক্ত শাস্তি দিতে পারি। আসি খালাম্মা। আচ্ছা, আবার এসো বাবা। আসবো। সব পুলিশ সমান। আসি, দোয়া করবেন। মিথ্যে ধারণাটা এই নতুন অফিসার একেবারে পাল্টে দিল। মানুষ হিসেবে সে খুব ভালো। পৃথিবীতে তুমি ছাড়া আমি অন্য কারণ। হাতে গোনা মন, সেই না মনের মানুষ তুমি আমার আপনজন। দুটি কথা বুকে লিখে তুমি দাও না একটা সই, যুগে যুগে তুমি আমি প্রেমের
তুমি দাও না একটা সই, পৃথিবীতে তুমি ছাড়া আমি অন্য কারো নই। তোমার আমার এই পরিচয় একটি দিনে নয়, হাজার বছর ছিলাম কাছে এমন মনে হয়। দুটি কথা বুকে লিখে তুমি দাও না লাগলাটা সব ভুলে আরো আপন তোমার হই। দুটি কথা বুকে লিখে তুমি দাও না একটা সই, পৃথিবীতে তুমি ছাড়া আমি অন্য কারো নই। দুটি কথা বুকে লিখে তুমি দাও না একটা সই, পৃথিবীতে তুমি ছাড়া আমি অন্য কারো নই। পুলিশ, চল বস দেখুন। বস, পুলিশ মগ ঘিরে ফেলাইছে, এক করে ঘিরে ফেলাইছে। কি গুলি কর, গুলি কর, গুলি কর। চল চল। পুলিশের হাতে ধরা খাওয়া যাইবে না, মোর পলাইয়ে যেতে হইবে। আমি চাই সৈয়দ আলী খার অনেক টাকা খাইছি। আমি গুলি করবো না, আমি চাই। নিজের ধরা দরকার, থানায় চলো। মরি আর পিটাইস না, বাইরে কিন্তু তোর কলিজা ঠান্ডা করিয়া দেবো। তুই আমাকে দিবি, তার আগে আমি তোর কলিজা ঠান্ডা করে দেবো। নিক্সন, এই নিক্সন। যে মামা, হারামজাদা সিগারেট খেতে গেছিলি না গাঁজা খাইতে গেছিলি? এলাকায় থাকো, আজ পর্যন্ত কোন লোকের সাথে ভালো সম্পর্ক রাখতে পারো নাই, এখন কি করি? সৈয়দ আলী খাঁ ধরা পড়লো। মামা সৈয়দ আলী খাঁরে সারাই আন। সারাই আনো? এটাকে মঙ্গল হলে আবদার পাইছো? ওর জীবনও সারা পাবে না। এখন কি করি? সামনে আমার ইলেকশন। স্যার এক কথা বলি। বলো। ওই নন্দপাড়ার বিপ্লব রে আপনার হাতে নিয়ে নেয়, খুব সাহসী, ইলেকশনের কাজে লাগাইতে পারবেন। ও হইল মনোয়ার সাহেবের ডাইনাথ।
স্যার ওরে দলে আনতে পারলে মনোয়ার সাহেবের একটা পলিটিক্যাল মাইর দেওয়া যাইবে। মন্দ বলনি বিপ্লব ভাই, স্যার রাতে এসেছেন আপনার সাথে। কি কথা? না মানে এই তোমার সাহসিকতা আমাকে মুগ্ধ করেছে। তোমার মতো একটি সাহসী ছেলে কেন? আমি 10 লাখ যা লাগে তোমার জন্য রেডি আছে। ও তাহলে আসল কথা এইটা, আপনি আমাকে কিনতে এসেছেন? না, ব্যাপারটা তুমি ওভাবে নিচ্ছ কেন? কিভাবে নেব? এই তো আপনার চরিত্র। লেখা ধরা পড়েছে, এখন আমাকে দলে নিতে এসেছে। এইভাবে আপনারা এই দেশের যুবক ছেলেদেরকে আপনাদের প্রয়োজনে টাকা দিয়ে কিনে নেন। হাতে তুলে দেওয়া অস্ত্র হয়ে যায় সন্ত্রাসী। পুলিশে ধরা পড়লে যাই জেলে, আর ধরা না পড়লে হয় আপনাদের প্রিয় ক্যাডার। আর কতদিন ক্যাডার, কতদিন আর এই দেশের যুবক ছেলেদেরকে আপনি প্রয়োজনে ব্যবহার করবেন? আমি আজ আপনার কথা রাজি হলে আপনার ক্ষমতা যাওয়ার জন্য আমাকে মার্ডারও করাবেন। কিন্তু শুনে রাখুন, আপনার মতো একজন ভণ্ড রাজনীতিবিদ সন্ত্রাসীদের প্রতিপালকের হাতিয়ার না। সৈয়দ আলী খাঁকে আপনি কোর্টে নিয়ে যাবেন। জি, নিয়ে যাবেন, রিমান্ডে আনার জন্য প্রেয়ার দিয়েছি। ওকে, বুঝতে পেরেছেন? জি জি, যান। নিদান কাম দিল রে। নাম তোরা দেখ তো, শালা বাসালা কেটা ওরে ধরে নিতেন মারছে। যারাই নিতে আবার ফলে একটা ভালো কামই করছে। সৈয়দ আলী খাঁ, তুই আমারে নিদেন ফাঁসালি রে। নো আসিফ, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। প্রয়োজনে আরো পুলিশ তুমি সেকেন্ড অফিসারের সাথে দিতে পারবে। স্যার, আমার থানার প্রায় সব পুলিশই সেদিন সৈয়দ আলী খাঁকে করে নেবার সময় সেকেন্ড অফিসারের সঙ্গে দিয়েছিলাম। কিন্তু স্যার, সৈয়দ আলী খাঁর লোকেরা বৃষ্টির মতো বোমা ফাটিয়ে সৈয়দ আলী খাঁকে ছিনিয়ে নিয়ে গেছে। সেখানে মোবারক সাহেব কিংবা পুলিশের কিছুই করার ছিল না। মোবারককে তো সাসপেন্ড করেছি, আর তুমি যা বলছো এটা কি একজন সাহসী পুলিশের কথা? সৈয়দ আলী খাঁ একজন ডেঞ্জারাস টেরর। তাকে কোর্টে নেবার সময় তোমার জেলা সদর থেকে আরো পুলিশ রিকুইজিশন দেওয়া উচিত ছিল। তা তুমি না করে এখন দুর্বলের মতো কথা বলছো। স্যার, বোমা, স্টেন গান, AK-47 রাইফেল, এসবের কাছে শুধুমাত্র 33 রাইফেল নিয়ে পুলিশ তো অবশ্যই দুর্বল স্যার। আমার প্রশ্ন হচ্ছে, এত অবৈধ অস্ত্র যে দেশে সন্ত্রাসীদের হাতে থাকে সে দেশে সন্ত্রাস বন্ধ হবে কি করে স্যার? পুলিশের জনবল এমনিতেই কম, আবার গুলি করে সন্ত্রাসীদের মারার কোনো হুকুম পুলিশের নেই। সেক্ষেত্রে পুলিশের কি করার আছে স্যার? হয়েছে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার, সরকারের ব্যাপার। তোমাকে এসব নিয়ে আলোচনা করতে হবে না।
প্রয়োজনে আরো পুলিশ রিকুইজিশন দিয়ে যেভাবেই হোক সৈয়দ আলী খাঁকে গ্রেপ্তার করবে। ওই ফালার ফলারে ধৈর্য লই যায় আর কলজাটা ঠান্ডা কইয়া দিই। স্যার সৈয়দ আলী খাঁ যেখানে থাকুক আমরা তাকে ধরবই, পুলিশ তাকে খুঁজছে, আমরা তৎপর আছি স্যার। আমরা স্যার সৈয়দ আলী খাঁকে যেখানেই পাই অ্যারেস্ট করবই। ইয়েস স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার স্যার আসসালামু আলাইকুম। আর কি হয়েছে? মায়া যদি থানায় হচ্ছে শুনুন, ওনাকে এখন হাসপাতালে নিয়ে যান। এই তোমরা এদিকে আসো। সৈয়দ আলী খাঁ মনে হয় এখন আশেপাশে আছে। ধরতে হবে ওকে, চলো। রক্ত লাগবে, রক্তের ব্যবস্থা করুন, রক্ত না হলে রোগী বাঁচানো যাবে না। আচ্ছা আচ্ছা চলো দেখি, চলো। আসসালামু আলাইকুম স্যার। সৈয়দ আলী খাঁ এসে। কোথায়? ড্রয়িং রুমে। জি। সৈয়দ আলী, তুই বাসায় আসছিস কেন? হ্যাঁ, পুলিশ যদি টের পায় তুই আমার বাসায়, তাহলে আমার বদনাম হবে। এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা, যা। এই কি বদনাম হইবে? কি বদনাম হইবে? কি বদনাম হবে মানে? তুই একটা খুনি পলাতক আসামি, আমি একজন এমপি, জনতার প্রতিনিধি। আমার বাসায় একজন সন্ত্রাসী ধরা পড়লে আমার বদনাম হবে না? ওই ওই জনগণ আমার ভোট দেবে, তুই তাড়াতাড়ি চলে যা, চলে যা। ওই বেড়া এমপি,
জনগণের ভোটে তুই একবার ভাস কাটছো, তিনবার তুই ভোটে হারাইছো, মুই ভোট কাটটা দিয়া তোর এমপি বানাইছি। এই শহীদ আলী খান না থাকলে তুই জীবনে এমপি হইতে পারতি না। আরে এখন মোর বিপদ। তাইলে আপনি এমপি হইতে পারবেন না, জনগণ তো আপনার ভোট দেয় না। তাই তো শহীদ আলী ভাই, আমার কথা শোন, এই রাগ করিস না ভাই, আমার মাথা ঠিক নাই। সংসদ ভেঙে দিয়েছে, এখনো কোনো বড় দলের সাথে নমিনেশনের ব্যাপারে কোনো কিছু ফাইনাল হয় নাই। ফাইনাল হয় নাই তো মুই কি করবো? মুই আর তোমার লগে নাই। তুমি মোর মনে দুঃখ দিছো। ভাই ভাই আমারে মাফ করে দে। আমি আর তোর মনে দুঃখ দেব না। আগামী 4 তারিখে আমার এলাকায় মিটিং হবে, জনগণ বেশি দেখাতে পারলে আমি নমিনেশন পাবো, নইলে ওই মনোয়ার সাহেব পাবে নমিনেশন। ভাই সৈয়দ আলী, ওই মিটিংটা যেভাবে হোক আমাকে সফল করে দে ভাই। এমনি এমনি টাকা লাগবে, টাকা দাও 5 লাখ। দিয়ে দেন স্যার। দিয়ে দে 5 লাখ। নেবেন কিতে? দাদা পলিথিন একটা আনছিলাম, এটার মধ্যে দাও। তুমি চিন্তা করো না, মিটিং জমজমাট করে হইবে, তুমি যাইও। যা ভাই, মিটিং মতন বাল। হাসছি স্যার আপনার পরিণতি দেখা। সারা জীবন রাজনীতি করলেন, ক্ষমতায় যাইতে পারলেন না। এই ক্ষমতার লোভে শহীদ আলী খার মতো একজন সন্ত্রাসী আজ পাও ধরলেন স্যার। ওই বেটা, ওই ওই তুই তো বললি ওকে হাতছাড়া না করতে। আমি তো স্যার পাও ধরনের কথা বলি নাই স্যার। একটা কথা বলি স্যার, স্যার সারা জীবন শুনছি জনগণই সকল ক্ষমতার উৎস, রাজনীতিবিদরা এই জনগণের কাছে যায়, আর আপনি সবসময় জনগণের কাছে না যাইয়া এই শহীদ আলী খার মতো একজন সন্ত্রাসীর প্রশ্রয় দিয়া মাথায় উঠাইছেন। আজ তার পাও ধরলেন স্যার। রাজনীতিবিদরা কত অসহায় আমি আজ তা বুঝলাম স্যার। শহীদ আলী খারে আর খুঁজে পাও নাই? না স্যার, হ্যাঁ যে কই পলায় রয়েছে খুঁজে পাইতেছি না। আমার মনে হয় কোন জঙ্গলে টঙ্গলে পলায় রয়েছে, ওরে আর খুঁজে পাওয়া যাবে না। হইতে পারে স্যার। স্যার আপনার চাকরিটা চলে গেল স্যার। এতদিন একসঙ্গে চাকরি করছি, আমার খুব খারাপ লাগে। খারাপ আমারও লাগে, এই জন্য তোমার সাথে একটু দেখা করবার আইছি। স্যার আপনি ওসি স্যারে দিয়া একটু চেষ্টা করতে পারেন না? স্যারের উপরে হাত আছে। না রে, চাকরি করার ইচ্ছা আমার নাই। জীবনে কত পাপ করছি, তো দিন ধরে হাসপাতালে পড়ে আছে। ও আমাকে বলতো, আব্বা তুমি আর ঘুষ খাইও না। আমি শুনি নাই, খালি টাকার পিছনে দৌড়াইছি। কিন্তু মেয়েটা আমার এখনো সুস্থ হয় নাই রে। যাই আমি। কই যাইবেন স্যার? জেলা সদরে হাসপাতালে মেয়েটার কাছে যাব। আসি। মিতু, তুই একটু এখানে থাক, আমি বাসায় যাই, রান্না বান্না করতে হবে। হ্যাঁ খালাম্মা, আপনি যান, আমি আসি। বিনু থাকো। এই বাহাদুর, এখন হাসপাতালে শুয়ে থাকো, সেবা যত তো ভালোই পাইতেছ, কয়েকদিন আরামে থাকবা। তুমি যদি ওইসব না ছাড়ো তাহলে তোমাকেও একদিন এই হাসপাতালে শুয়ে থাকতে হবে। এই কান ধরে কইতেছি, ওইসব আমি ছেড়ে দিয়া আমি একটু মনোয়ার ভাইয়ের কাছে যাবো। চলেন, আসেন। মনোয়ার ভাই তো ঢাকা গেছে, 4-5 দিন পরে আসবে। ও হ্যাঁ হ্যাঁ, ওই পার্টির কি কাজে যেন গেছে। এবার আমরা মনোয়ার ভাইয়ের সাথে আছি। আমরাও আছি। হাসপাতালে আর রাজনীতি করতে হবে না, চলেন, আমার একটু বাজার করে দিতে হবে। চলেন, আসেন। যাই বাবা। স্যার এবার শুনছি নমিনেশনটা ওই এমপি চাচ্ছে। হ্যাঁ, তবে আমার দলের সিদ্ধান্ত অনুযায়ী এবার দল থেকে সৎ এবং দেশপ্রেমিক ক্যান্ডিডেটদের নমিনেশন দেওয়া হবে। সেক্ষেত্রে তোমার অগ্রাধিকার আছে, চিন্তা করো না।
আর এ কাম করবো না স্যার। আমি তো ভালো হয়ে গেছি স্যার। তাছাড়া আমার ভাগ্নি মাইয়া মানুষ এই কাজ করলে একটা মান ইজ্জত পাবেন না স্যার। এর আগের কথাটা তুই কি করলি? তুই ভালো হয়ে গেছিস? হ্যাঁ স্যার, ভালো হয়ে গেছি। হ্যাঁ স্যার, দোয়া করবেন। বাতেন, বাতেন, আমার বুকে আয় স্যার, আমার বুকে আয়। আয় বাতেন, স্যার, বাতেন, স্যার। আমার লাগে দোয়া করিস। জি স্যার, আপনি আমার জন্য দোয়া করেন স্যার। আচ্ছা, এই আসো। স্যার, সালাম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি রে, কেমন আছো? চাঁদে ভালো স্যার, ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে? জি স্যার। তার দাম কত? এইটা কি কোন স্যার? খাইলে হারাম হয়ে যায়। তার দাম কত? 2 টাকা। হ্যাঁ, এই নে 2 টাকা। কেন স্যার, আমার অসুস্থ মেয়েটা হাসপাতালে মারা গেছে। ওর দাফন কাপড়ের ব্যবস্থা করে আপনার কাছ থেকে বিদায় নেওয়ার আইছি। খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু কোথায় যাবেন আপনি? জীবনের এই শেষ কয়টা দিন আল্লাহ রসুলের নাম করে আমার গ্রামের বাড়িতে কাটাবো। আপনি দোয়া করবেন স্যার, আমি যেন শেষ জীবনটা একজন সৎ মানুষ হিসেবে কাটাবার পারি। অবশ্যই দোয়া করি। আর আপনার যখন মন চাইবে আপনি আমার এখানে চলে আসবেন। কিছু মনে করবেন না মোবারক সাহেব, আমি একটু হাসপাতালে যাব বিপ্লব সাহেবকে দেখতে। আমি যাই স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওঠো। আরেকটু। ভাইয়া, এখন কেমন আছেন বিপ্লব সাহেব? শরীর কেমন? ভালো। কি রে, তুই কেমন আছিস? ভালো। খালাম্মা কেমন আছেন? একই রকম। আপনার চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না তো? না, ঠিক মতোই হচ্ছে। সৈয়দ আলী খাঁকে আর খুঁজে পাওয়া যায়নি? পুলিশ তৎপর আছে, চারিদিকে খোঁজাখুঁজি চলছে। ভাইয়া, খালাম্মা বিনু কখন আসবে? বিনু রাতের খাবার নিয়ে আসবে, ও বাসায় গেছে খাবার আনতে। বসেন ওসি সাহেব। থ্যাংক ইউ। শুনলাম এমপি নাকি এলাকায় আসবে মিটিং করতে। হ্যাঁ, তাই তো শুনছি। প্রচার করছে। এমপি মনে হয় চেষ্টা করছে তাকে যাতে সরকারি দল থেকে নমিনেশন দেওয়া হয়। না, তা পাবে না, কারণ মনোয়ার সাহেবই এ এলাকার সরকারি দলের একমাত্র ক্যান্ডিডেট। একজন ভালো মানুষ হিসেবে পার্টিতে তার সুনাম রয়েছে। বর্তমান এমপি প্রতি বছর স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করে, আর সৈয়দ আলী খাঁ তাকে ভোট কেটে এমপি বানায়। এবারে সৈয়দ আলী খাঁ তা আর করতে পারবে না, ধরা তাকে পড়তেই হবে। মনোয়ার সাহেব কাল আসবে শুনেছি, তার সাথে আবার একটু বসতে হবে, এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আমিও মোটামুটি সুস্থ হয়ে উঠেছি। এবারে জনগণকে বুঝিয়ে এলাকায় সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিরোধ করবই। পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে। আজ তাহলে উঠি, রাত হয়েছে। ওকে বাসায় পৌঁছে দিয়ে পেয়েছি টহল ডিউটি করতে, তাকে গিয়ে সহযোগিতা করতে হবে। চলো আসি ভাইয়া। আচ্ছা আসি। আচ্ছা। আহা, কি দুজনের মধ্যে হয়ে গেছে নাকি? হলে কোনো অসুবিধা নাই। তোরা নন্দপাড়ার দিকে যা, যদি সৈয়দ আলী খাঁকে দেখিস তাহলে ফাঁকা আওয়াজ করবি, আমরা চলে আসো। যা, এই তোরা আমার লাগে বেরিয়ে যায়। আয়। আস্তে শোন, তোরা সাংবাদিক সাকি সাহেবের বাসার দিকে যা। স্যারে হাসপাতালে গেছে, আমি হাসপাতালে গেলাম, বুঝছস? যা। ও, তোমরা এখানে ডিউটি করছো? জি। হাবিলা সাহেব কোথায়?
স্যার উনি তো হাসপাতালে গেছে আপনার কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি হাসপাতালের রাস্তা হয়ে যাব। আর শোনো, সৈয়দ আলী খাঁকে দেখা মাত্রই ফাঁকা আওয়াজ করবে, প্রয়োজনে পায়ে গুলি করবে। ওকে, তুমি বাসায় যাও। তুমি সাবধানে ঠিক যেও। আছে স্যার। তোর এই কলচাটা খুব গরম, তোর এই গরম কলচাটারে ঠান্ডা কইরা দিতাছি। এই দেখ ওরে হালার পোহালা, একদিন মোর দাদা ঘুষ খাইছো, অহন সৎ হইছো, তোর সৎগিরি ছুড়াই দিতেছি। তোর কলজা আগে ঠান্ডা কইরা লই মত নারবো। বস, পুলিশ। রকিব সাহেব আপনি? আমি অসৎ ছিলাম স্যার। আপনি এই থানায় আসার পর আমি সৎ হয়ে গেছিলাম। আমি মইরা যাইতেছি স্যার। আমার এইটুকু সান্ত্বনা, আমি একজন সৎ পুলিশ হিসাবে মইরা যাইতেছি স্যার। স্যার আমি একজন বাংলাদেশের সৎ পুলিশ অফিসারের বুকে মাথা রাইখা মইরা যাইতেছি স্যার। রকিব সাহেব, রকিব সাহেব, রকিব সাহেব, আসো, তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে চলো। চলো, ওঠাও। বিপ্লবের বন্ধু ধরে নিয়েছি। তোরা আরে ওই পাশে লইয়া যাইয়া আর কলজা ঠান্ডা করে আর বাইর ধারে এই দে। আগে মনটা বানায় ওই বিধাতা, আগে মনটা বানায় ওই বিধাতা, মনটা বানায় ওই বিধাতা, তারপরে হয় রে মানুষ, তারপরে হয় রে মানুষ। মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ, দমের মাঝে আসা যাওয়া, দমের মাঝে হুশ। আগে মনটা বানায় ওই বিধাতা, মনটা বানায় ওই বিধাতা, তারপরে হয় রে মানুষ, তারপরে হয় রে মানুষ। মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ, দমের মাঝে আসা যাওয়া, দমের মাঝে হুশ। বিধাতা আজব মেস্তরি, বুঝি না তার ছল চাতুরি, মানুষ বান মানুষ মারে এমনই বাহাদুরি।
বিধাতা আজব মেস্তরি, বুঝি না তার ছল চাতুরি, মানুষ বানায় মানুষ মারে এমনই বাহাদুরি। ওরে কি হবে এই দালান কোঠা, ওরে কি হবে এই দালান কোঠা, কি হবে দালান কোঠা, দম পুরাইলে হইব ঠুস, দম পুরাইলে হইব ঠুস। দমের মাঝে আশা চাওয়া, দমের মাঝে হুশ, মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ। আগে মনটা বানায় ওই বিধাতা, মনটা বানায় ওই বিধাতা, তারপরে হয় রে মানুষ, তারপরে হয় রে মানুষ। মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ, দমে আশা চাওয়া, দমের মাঝে হুশ। ওরে আজব মেস্তরি, ওরে আজব মেস্তরি, আমি কোথায় এসেছি, কোন তরি গেছি, কি চেয়েছি কি পেয়েছি, কেন বেঁচে আছি। এ আমি কোথায় কি গায়ে মিশা গেছি, কি চেয়েছি কি পেয়েছি, কেন বেঁচে আছি। ওরে চিন্তার ঘুণ খায় রে মাথা, আরে চিন্তার খুন খায় রে মাথা, চিন্তার খুন খায় রে মাথা, জানলো না তো সাত পুরুষ, জানলো না তো সাত পুরুষ। দমের মাঝে আসা যাওয়া, দমের মাঝে ঘুষ, মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ। আগে মনটা বানায় ওই বিধাতা, আগে মনটা বানায় ওই বিধাতা, মনটা বানায় ওই বিধাতা, তারপরে হয় রে মানুষ, তারপরে হয় রে মানুষ। মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ, দমের মাঝে আসা যাওয়া, দমের মাঝে ঘুষ। আগে মনটা বানায় ওই বিধাতা, মনটা বানায় ওই বিধাতা, তারপরে হয় রে মানুষ, তারপরে হয় রে মানুষ। মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ, দমের মাঝে আসা যাওয়া, দমের মাঝে ঘুষ, মনের মাঝে দম না দিলে হইবে বেহুশ। দমের মাঝে আসা যাওয়া, দমের মাঝে ঘুষ, মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ। দমের মাঝে আসা যাওয়া, দমের মাঝে ঘুষ, মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ। দমের মাঝে আসা যাওয়া, দমের মাঝে ঘুষ। আমার মেয়েটাকে সর্বনাশ করলো রে আল্লাহ, আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ। বিপ্লব, দুঃখ করো না। কি হবে দুঃখ করে? তোমার বোনের মতো এদেশে বহু মেয়ে নির্যাতিত হচ্ছে, এটাই আমাদের সমাজের এখন বাস্তব চিত্র। এর থেকে আমাদের মুক্তি পেতে হবে, সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কিরে বাচ্ছিস কেন? মারামারি করবো না? আচ্ছা, তোকে যদি কেউ মারে? লক্ষ্মী বোন আমার। সাথে সম্পৃক্ত রেখে জনসেবা করেছি। এই এলাকার যত রাস্তাঘাট আছে সব আমি করেছি। এসব কাজ করতে গিয়ে আমি মাঝে মধ্যেই বাধার সম্মুখীন হয়েছি। আপনারা জানেন আমি একজন স্বতন্ত্র সংসদ সদস্য, আমি কোনো রাজনৈতিক দল করি না। এই এলাকার একজন রাজনীতিবিদ
যিনি একটি বড় রাজনৈতিক দলের সাথে জড়িত, তিনি আপনাদের জন্য সেবামূলক কাজে বাধা প্রদান করেন। প্রতিবারই তিনি আমার বিরুদ্ধে এমপি ক্যান্ডিডেট হয়ে পরাজিত হন, আর তাই হিংসার বশবর্তী হয়ে তিনি এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। আপনারা তাকে চান না, অথচ তিনি পিছনে ক্ষমতায় যাওয়ার জন্য কিছু সন্ত্রাসী বাহিনী সৃষ্টি করেছেন। দলীয় কোন্দলের কারণে জন্য ওই রাজনীতিবিদ এই থানায় একজন নতুন ওসিকে বদলে করে এনেছেন, যে ওসি তার নিজের লোক। আপনারা জানেন, জাতীয় সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আগামী নির্বাচনে আমি নির্বাচিত হলে এই এলাকায় আমি উন্নয়নে জোয়ার বইয়ে দেব। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। ওই যে বিপ্লব হয়েছে। মনোহর ভাই, আপনার এখানে থাকেন। মিতু, মাকে ধর, আমি মঞ্চের দিকে যাচ্ছি। হারামজাদা, সৈয়দ আলী খানের খবর দে। ওরে বাবা, বিপ্লব হয়েছে। ও বাবা, বাবা গো। আমাদের মাননীয় এমপি সাহেব এতক্ষণ তার সকল সফল কাজে বর্ণনা দিয়েছেন। তিনি ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন। হ্যাঁ, তিনি রাজনীতি করেছেন জনসেবা করার জন্য নয়, নিজের আখের গোছানোর জন্য। এলাকার যত দুর্নীতি, সন্ত্রাস সবকিছু এমপি সহযোগিতায় হয়। এলাকার কুখ্যাত সন্ত্রাসী সৈয়দ আলী খাঁ এলাকার একের পর এক খুন করেছে। এই এমপি প্রত্যেকবার সৈয়দ আলী খাঁর মাধ্যমে ভোট কেটে এমপি হয়েছে। আজ যখন সরকার সন্ত্রাস দমনে তৎপর, তখন এমপি এসেছে আপনাদের কাছে মায়া কান্না করে ভোট পাওয়ার জন্য। এই এমপি আমার কাছেও গিয়েছিল আমাকে তার হয়ে কাজ করার জন্য, কিন্তু আমি সুস্থ রাজনীতিতে বিশ্বাস করি। এই এমপি ছত্রছায়া লালিত সৈয়দ আলী খাঁকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় তার লোকজন। সৈয়দ আলী খাঁ আমাকেও আঘাত করেছে। এই এলাকার বিশিষ্ট সাংবাদিক সাগির ভাইকে হত্যা করেছে। ওই সৈয়দ আলী খাঁ আমার ছোট বোন, আদরের বোন, একটি কিশোরী মেয়ে, বোবা, কথা বলতে পারে না, তাকে নির্যাতন করে মেরে ফেলেছে। কি অপরাধ করেছিল আমার এই মাসুম বোনটি? এমপির অসুস্থ রাজনীতির কারণে আমার বোনের লাশ পড়ে আছে। আর কতদিন এদেশের সাধারণ মানুষ আমরা রাজনীতি প্রতিহিংসার শিকার হব? আর কতদিন আমাদের দেশের শিশু ও কিশোরীরা ওই নরপশুদের দ্বারা নির্যাতিত হবে? এই এমপির মতো অসৎ রাজনীতিবিদ যতদিন এই দেশে থাকবে, ততদিন সৈয়দ আলী খানের মতো সন্ত্রাসও থাকবে, আর খুন হবে সাগির ভাইয়ের মতো সাংবাদিক, নির্যাতিত হবে আমার বোনের মতো কিশোরী। এখন বলুন, বলুন আপনারা কি শাস্তি উচিত এই এমপির? বলুন, বলুন কি শাস্তি উচিত? বলুন। ওই এমপি আমাকে হাতে ছেড়ে দাও, আমরা বিচার করবো। Ha!
মুখটা দে বাংলাদেশের সমস্ত মানুষের নিকট আমার আবেদন, কোনো মায়ের শিশু কিশোরী যেন নির্যাতিত না হয়। বন্ধ করুন এই নির্যাতন, বন্ধ করুন, বন্ধ করুন। এই অসহায় মায়ের করুণ আরতি কি শুধু বাতাসেই মিলিয়ে যাবে? এদেশে কি সত্যিই কোনোদিন বন্ধ হবে এই শিশু কিশোরী নির্যাতন? শিশুরাই আমাদের আগামী গুণ। আমরা প্রতিজ্ঞা করি শিশুদের কোমল মনে আঘাত না দিয়ে আমরা একটা সুন্দর প্রজন্ম, একটা সুন্দর সমাজ, একটা সুন্দর পৃথিবী গড়ে তুলব।